দর্শক, চট্টগ্রামের হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোর বিপরীতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি। করার জন্য আমরা কৃষক কার্ড দেব কৃষক ভাইদের জন্য, সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকার। যে উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে দেশের খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন, উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে, সেই হসপিটালকে আমরা 101-50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করবো, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে করতে চাই, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায়নি, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেবো সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা ড্রেসের স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথা থেকে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে এই সালে এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একসাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দর্শক, চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান আরো বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 9,000 ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত, মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা
বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো। সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। এ সময় দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা। মোহাম্মদ হুসাইন, 71, চট্টগ্রাম। একসময়ের দিগন্ত জোড়া নোনা জল আর সাধারণ মানুষের জীবন জীবিকার মহেশখালী এখন সম্ভাবনার এক নতুন দিগন্তে দাঁড়িয়েছে। সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে গভীর সমুদ্র বন্দর, পাশে বিদ্যুৎ উৎপাদনের বিশাল অবকাঠামো। পুরো অঞ্চলকে ঘিরেই চলছে উন্নয়নের পরিকল্পনা। আজ সেই সম্ভাবনার বাস্তব অগ্রগতি সরজমিনে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিফাত আহমেদের ছবিতে শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। ভৌগোলিক অবস্থানই মহেশখালীর সবচেয়ে বড় শক্তি। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। মহেশখালীর আরেকটি বড় পরিচয় জ্বালানি। দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো ইতোমধ্যেই গড়ে উঠেছে এই অঞ্চলে। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে, সম্ভাবনাগুলো কতটা বাস্তব, কোথায় অগ্রগতি, কোথায় আরো গতি প্রয়োজন, সেটি সরজমিনে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর। রোববার বেলা 11:15টায় মহেশখালীর মাতার বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক অগ্রগতির ব্রিফিং নেন প্রধানমন্ত্রী। এরপর 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান, যেখানে গুরুত্ব পায় জ্বালানি সক্ষমতার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই অবকাঠামোর সমন্বয়ের বিষয়টিও। সেখান থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের অবকাঠামোগত অগ্রগতি, কার্যক্রম এবং ভবিষ্যৎ সক্ষমতা সম্পর্কে নেন বিস্তারিত ধারণা। মিষ্টি পান, লবণ চাষ আর শুটকি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী ধীরে ধীরে তার পরিচয় বদলাচ্ছে। সমুদ্র তীরবর্তী এই ভূখণ্ডে একের পর এক মেগা প্রকল্পে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনী নয়, বরং বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শফিকুল হক, 71, মহেশখালী, কক্সবাজার। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশকে ভিন্ন খাতে নিতে যারা এতদিন সক্রিয় ছিল তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে মতবিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করছে তার সরকার। দেশ পরিচালনার দায়িত্ব ইমানের সাথে পরিচালনা করতে হেফাজতের আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। গেল 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 20 আগস্ট হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রোববার দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে ফর্ম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন। এদিন স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি, যার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। এই নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,32,555। আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। এদিকে 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র তুলতে সোমবার ইসিতে যাবে তাদের প্রতিনিধি দল। এখনো পর্যন্ত আর কোনো। ফারজানা আক্তার, 71, ঢাকা। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়া হয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের প্রত্যাশা, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় জোট নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অলি আহমদ। রিপোর্ট মুহাইমিনুল খান উপর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সকালে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রার্থীর নাম ঘোষণা করেন জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ক্ষোভ জানান রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হচ্ছে না বলে। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদে মনোনীত করায় 11 দলীয় জোটকে ধন্যবাদ জানান অলি আহমেদ। যে কোনো পরিস্থিতিতে দেশ ও জনগণের পাশে থাকার অদাও করেন তিনি। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে জোট। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন,
আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বৈঠকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বাংলাদেশ ভারত দুদেশের প্রধানমন্ত্রী জনবান্ধব, তারা এক টেবিলে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টার আইভ্যাকে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন শেষে তিনি কথা বলেন। বাংলাদেশে ভারতীয় ভিসার বিপুল চাহিদা বিবেচনায় ভিসা সেন্টার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দেন দেশটির এই কূটনীতিক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দায়িত্ব নেয়ার পর ঢাকায় এসেই প্রথম অনুষ্ঠানে ইন্ডিয়ান ভিসা সেন্টারে এসেছিলেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। একজন মা হিসেবে সন্তানকে নিয়ে সেখানে দীর্ঘ অপেক্ষার কষ্ট তুলে ধরেছিলেন ভিসা প্রার্থী নাহিদা আক্তার। তাই সেই মা ও সন্তানকে নিয়েই 2 মাসের মধ্যে এই ভিসা সেন্টারে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি চাচ্ছি যে স্যার যে আরেকটা দ্বিতীয় স্টেপ প্রতিবন্ধীদের আর অসুস্থ মানুষের জন্য একটা কাউন্টার খোলা, সেটাও খুব শীঘ্রই করবে। খেলাধুলার এমন জমজমাট আয়োজন পেয়ে মা বাবাকেই কিছুক্ষণের জন্য ভুলে যায় শিশুরা। এই সুযোগে অভিভাবকরাও নিশ্চিন্তে সেরে নেয় ভিসার কাজ। আমরা ভিসা জমা দিতে আসলে 6-7 ঘন্টা সময় নিয়ে আসা যাওয়া সহ, তো বাচ্চারা খুব বোরিং ফিল করে। এরকম একটা সময় দেওয়ার জন্য বাচ্চারাও খুশি, আমরাও খুশি। সকালবেলা আসছি, তখন আমার মেয়ে খুব বিরক্তি করতেছিল যে আম্মু এখানে আমার ভালো লাগে না, আমি চলে যাব। অনেকটা মানে মোবাইল দিয়ে বসায় রাখছি, তো মোবাইলের থেকে তো বেটার একটা প্লে জোন থাকলে বাচ্চা খেলাধুলা করতে পারতেছে, সময়ও কাটতেছে, আবার আমাদের কাজটাও আমরা মনোযোগ সহকারে করতে পারতেছি। খেলাঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, ভিসা পাওয়া আরও সহজ করার চেষ্টা করছেন তারা। উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সৌজন্য সাক্ষাতের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের, হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো আছে বলেও দাবি তার। বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবার দায়িত্ব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। 24শে জুলাই গণ অভ্যুত্থান দমনে তথ্য প্রবাহ বন্ধে তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট ধীরগতি করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তার নির্দেশনা ও শেখ হাসিনার অনুমোদনের কারণেই বন্ধ হয়ে যায় দ্রুতগতির ইন্টারনেট। কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে আজ সেই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 24শে জুলাই তখনকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। এ সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি। ইন্টারনেট প্রসিকিউশন বলছে ইন্টারনেট ধীরগতির করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দেন ওবায়দুল কাদের। একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার। হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে
না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। কাদেরের নির্দেশনার পর শেখ হাসিনার অনুমোদন নিয়ে বন্ধ করা হয় 4G ও 3G ইন্টারনেট। এখানে দেখেন কথোপকথনটা খুবই ক্লিয়ার। ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে সে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই মামলায় তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। একটা ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, সারা বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াতে ইন্টারনেট বন্ধ করলো, যেখানে ছাত্ররা মূলত আন্দোলন করছিল। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী শাসন শেষে এখন দেশ গঠনের সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে দেশের প্রধান বিরোধী দল কথা বলেছে ফ্যাসিস্টের ভাষায়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় 60 লাখ মানুষের নামে মামলা হয়েছিল, 20,000 মানুষ হত্যা করা হয়েছিল। আজ সেই পরিস্থিতি নেই। রংপুরে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণে ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির 25 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তৈরি করে চায়ের ঘর। এই ঘর হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের হাতে। যারা নিয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কি হবে যে আমার কর্মসংস্থানের সিস্টেমে কাজ পাবো, বেকার থাকবো না। যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজনীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক মামলা, রাজনৈতিক হত্যা ও গুমের ঘটনা ঘটে। আজ সেই পরিস্থিতি নেই, কারণ সরকার কাজ করছে। আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24 যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিরোধী দল কথা বলছে সাবেক ফ্যাসিস্টদের ভাষায়। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। সুবিধা বঞ্চিত 25 জন মানুষের হাতে চায়ের ঘর তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু উনি এই এক সপ্তাহের মধ্যে বাইজিদ আহমেদ, 71, রংপুর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর করেছে। এতে একটি লুটেরা শ্রেণী তৈরি হয়েছে। এদের হাত থেকে দেশকে নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার বরিশালের অশ্বিনী কুমার হলে রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের 56তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বরিশালের বেলস পার্কে 15 দিনের বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিধান সরকারের প্রতিবেদন। তিনি প্রদান করলেন অসাধারণ। রবিবার বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজন করা হয় রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের 56তম প্রতিষ্ঠাবার্ষিকীর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে জ্বালানি খাত আমদানি নির্ভর করার মধ্য দিয়ে একদল লুটেরা তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসতেই বর্তমান সরকার কাজ করছে। আমদানিকারকদেরকে লাভ দেওয়ার জন্য হাজার হাজার গুণ বেশি টাকা দিয়ে
বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং কাঠামোকে নির্ভরশীল করে রাখা হয়েছে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে। এবং একটা সরকার চৌর্যবৃত্তির ক্ষেত্রে কতটা লোভী হলে পড়ে, এরকম একটি দুর্বল অর্থনীতিকে সে আমদানি নির্ভর করার চক্রান্ত করলো একদল লুটেরাকে ধনী করার জন্য। এর আগে মন্ত্রী নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সস্তা উন্নয়নে বিশ্বাসী নন। মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ভাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারি ব্যবসায়ীরা 50টি স্টল দিয়েছেন, যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলসহ প্রায় 4000 প্রজাতির গাছ। এই মেলা থেকে যাতে আমরা জনসাধারণ উপকৃত হয় এবং বৃক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটাই এর উদ্দেশ্য। মেলায় প্রায় 3000 থেকে 3500 প্রজাতির বৃক্ষ আছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গাছ রোপণে উদ্বুদ্ধ করাই এবারের বৃক্ষমেলার মূল লক্ষ্য। বিধান সরকার, 71, বরিশাল। অবশেষে ইতালির রোমে আটকে পড়া যাত্রীরা ঢাকায় ফিরেছেন। দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে মুখে ছিল ক্ষোভ আর হতাশা। বিমানবন্দরে তাদের সাথে চরম অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে নিম্নমানের খাবার আর বিমান কর্মীদের চরম অবহেলার। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। অবশেষে অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ইতালির রোমে আটকে থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন ক্লান্ত ও পরিশ্রান্ত যাত্রীরা। তবে দেশে ফেরার আনন্দকে ছাপিয়ে গেছে তাদের ক্ষোভ। বিমানবন্দরে পা রেখেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের চরম অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ জানান তারা। নিয়ে আসার জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ, ডেফিনেটলি, বাট ওনাদের সার্ভিসটা আরো ভালো করা উচিত। এভাবে দুর্ভোগ কাম্য না। 8 ঘন্টা আমাদেরকে বিমানে বন্দি অবস্থায় রাখা হয়েছে। 9:30 বাজে বিমানের একটা ভদ্রলোক আসছেন সরি বলার জন্য। রোম এয়ারপোর্টে থাকার পরে অবস্থান করার পরে 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখন আমরা বললাম যে আমাদেরকে বাইরে রাখা হোক, বাইরে রেখে আপনারা যান্ত্রিক ত্রুটিকে ঠিক করেন। কিন্তু দেখা গেল যে এরপরে আরও 4, 5, 6, 7 ঘন্টা মতো, আমরা প্রায় 8 ঘন্টা মতো বিমানের মধ্যে ছিলাম। বলেন, আটকে থাকার এই দীর্ঘ সময়ে তাদের ন্যূনতম সুবিধাও দেয়া হয়নি। হোটেল বা বিশ্রামের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই নারী ও শিশুসহ অনেককে রোম বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে ঘুমাতে হয়েছে। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম না, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব? কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। আর কোনোভাবেই 2 দিন চেয়ারে ঘুমায় দেওয়া, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে। অবশেষে দেশে ফিরলেও রোম বিমানবন্দরের এই দুর্বিষহ স্মৃতি সহজে ভুলতে পারছেন না যাত্রীরা। বিমান কর্তৃপক্ষের চরম অবহেলা ও ব্যবস্থাপনার দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সকাল 7টায় এটার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, কিন্তু সন্ধ্যা 6:10 বাংলাদেশ এমবেসি জানতে পেরেছে এবং রোমের পুলিশ কর্তৃপক্ষ তারা বাংলাদেশ এমবেসির সাথে এমনকি বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাদের নাম্বার ধরা হয় নাই। টিকিটের মোটা অঙ্কের টাকা গুনেও আন্তর্জাতিক রুটে কেন যাত্রীদের এমন ভোগান্তি পেতে হলো, সেই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব মেলেনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। যাত্রীদের একটাই দাবি, ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশিকে বিদেশে এমন হেনস্থার শিকার হতে না হয়। মোহন ইসলাম, 71, ঢাকা। সরকারের মিড ডে মিল কর্মসূচির প্রত্যাশা অনুযায়ী এগোয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি বলেন, অনেক শিক্ষার্থী শ্রেণী অনুযায়ী প্রয়োজনীয় মৌলিক বাংলা ও পড়ার দক্ষতা অর্জন করতে পারছে না। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে।
শিশুর মৌলিক শিখন দক্ষতা নিশ্চিতে রবিবার রাজধানীর একটি হোটেলে কর্মশালার আয়োজন করে ইউনিসেফ বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের ত্রুটি ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচি প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। সরকার প্রকল্প সংশোধনে কাজ করছে। মিড ডে মিলের প্রথম 151টা উপজেলায় যে প্রজেক্টটা যতদূর যাবার কথা ছিল ততদূর এখন পর্যন্ত যেতে পারেনি। মূল কারণ হলো যে এই পাইলটের মাধ্যমে সব ফ্লগুলো আমরা মিটিয়ে দেবার কাজ করছি। আমি আজকেও শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বোধহয় একটা রেসপন্স এসছে যে আমাদের মিড ডে মিলের ফার্স্ট প্রজেক্টটা ইতিবাচক প্রগ্রেস এখনো পায়নি। চতুর্থ পঞ্চম শ্রেণীর অনেক শিশুই ঠিকমতো বাংলা পড়তে পারে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফাউন্ডেশনাল লার্নিং এ এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লার্নিং এ আমরা অনেক পিছিয়ে আছি। ক্লাস 4-5 এর শিক্ষার্থীরা মোর দেন 50% বেসিক বাংলা লার্নিং স্কিলস যেটা থাকার কথা ক্লাস 5 এ সেটা তাদের নেই। প্রবলেমগুলো যদি অ্যাড্রেস করতে হয় এখানেও রিমেডিয়াল কামস ইন, বিকজ ইউর স্টুডেন্ট মাইট বি ইন ক্লাস 5, একজন শিক্ষার্থী ক্লাস 5 এ থাকতে পারেন কিন্তু ক্লাস 5 পড়া তো উনি জানেন না ভাই। এ সময় কোচিং ও প্রাইভেট টিউশনের সমালোচনা করে তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের আয়ের বড় একটি অংশ সন্তানের শিক্ষায় ব্যয় হয়ে যাচ্ছে। মোস্ট মিডল ক্লাস হাউসহোল্ডের 50% ব্যয় যায় সন্তানদের এডুকেশনে। যে প্রাইভেট টিউশনের জন্য স্কুলে আর অনেক জায়গায় পড়াশোনাই হয় না। জুলিয়া তানহা, 71, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। গ্রেফতার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ডনকে। ওমরা করতে সৌদি আরব যাওয়ার সময় ভোরে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, গত 3 দশক ধরে এই আলোচনা দেশ জুড়ে। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই 2025 সালের 21 অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর। এতে সালমানের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা করতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। বিকেল 5টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে 8 বার পিছিয়েছে। আগামী 30 আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আশিক মাহমুদ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।